This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন তো এখানেও সেই ধেরেই দূরের কাণ্ড নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই কবে বলুন তো সেই ধেরেই দূরের কথা বলেছিলেন তৎকালীন বিচারপতি এখন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংসদে পৌঁছে গেছেন বিচারকের চেয়ার থেকে, কিন্তু ধেরেই দূরের খোঁজ মেলেনি। আর এদিকে এই যে ফিল্ম ডিভিশনের ভিডিওটা ছোটোবেলায় দেখেছিলাম, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, জানেন তো, আপনাদের জন্য খুঁজে বার করলাম। আমার ধারণা আপনারাও দেখেছেন, খুব পছন্দের ভিডিও ছিল সেই সময়, কিন্তু অত্যন্ত শিক্ষামূলক ভিডিও। একটা জিনিস বোঝাতেই তো এই ভিডিওটা তৈরি করা হয়েছিল। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ভালো উদ্দেশ্যে দেখানো হয়েছিল। সব ক্ষেত্রে উদ্দেশ্যটা বদলে যেতে পারে না, একই রকম উদ্দেশ্য থাকবে সব ক্ষেত্রে, এরকম তো ভাবার কোনো কারণ নেই। হতেই তো পারে অনেকগুলো ভূমিকায় 10 জন, 10 রকম ভূমিকা ছিল, 10 জনে মিলে একটা বড় জাল কেটে ফেললেন। আজকের দিনে এই সমস্ত ঘটনা তো ঘটতেই পারে, তাই না? দেখুন, আমরা জানি না কে কিভাবে করেছেন, কিন্তু কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে উঠেছে, বুঝলেন তো? সেগুলো এই কি অদ্ভুতভাবে ওই ফিল্ম ডিভিশনের ভিডিওটার সঙ্গে মিলে গেল। দেখলেন তো, ধেরেই দূরের আরও অনেক ভূমিকা থাকতে পারে। দানা খেতে গিয়ে ধরা পড়া চিড়িয়ার জালও কেটে দিতে পারে ইঁদুর। এবার এখন কোন ইঁদুর কার জাল কাটলো, অথবা আদৌ কাটতে পেরেছে কিনা, জালটা কে বিছিয়েছিল, কোন জালের সাথে কোন চিড়িয়ার সম্পর্ক ছিল, আদৌ ছিল কিনা, এগুলো সব সিবিআই খুঁজে বার করুক। আমরা জাস্ট একের পর এক সূত্র জুগিয়ে চলেছি, এটা আমাদের কাজ, আমরা এটাই করবো আর কি। আমরা তদন্তই করতে পারবো না। যা ঘটছে, যা ঘটেছে, যা চোখের সামনে দেখছি, যারা সামনে আসছেন, যারা সামনে আসছেন না, তাদের মুখ থেকে যে সমস্ত প্রশ্ন উঠছে, আমরা এক জায়গায় সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। হয়তো যারা সংশ্লিষ্ট পক্ষ সবারই চোখে পড়ছে, ফলে আমরা আশা করছি কেউ না কেউ সেটা দেখে যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেবেন। দেখুন, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী কি জানিয়েছিলেন, এবার একটু খেয়াল করুন। তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর ঘটনাস্থলে বদল করা হয়েছে, তথ্য প্রমাণও কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। টেম্পার্ড কথাটা ইউজ করা হয়েছিল, চেঞ্জ। এবার সিবিআই এর এই 3D স্ক্যানারেও তারা অনেক কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলো তো দায়িত্ব পাওয়ার পর, যদিও বলেছিল 5 দিন পর যাচ্ছি, কি পাবো জানি না, এটা জানিয়েছে তারা, কোর্টেও জানিয়েছে, সুপ্রিম কোর্টে। কিন্তু যন্ত্রপাতি অনেকের ছিল, 3D স্ক্যানার ছিল। সেই স্ক্যানারে সেমিনার রুমে অনেক পায়ের ছাপ ধরা পড়েছিল। আমরা তখন ভাবছিলাম এত পায়ের ছাপ এলো কোথা থেকে, তখন এই ভিডিওটা পাইনি। তাই জন্যই মনে হচ্ছিল যে তিলোত্তমার দেহ আবিষ্কারের পরে ওই সেমিনার রুমে কতজন ঢুকেছিল, তাহলে ওই পাশে যে ভাঙাভাঙি হয়েছিল বিস্ত্রীরা ঢুকেছিল। আজকে সকালবেলা যখন আমরা ভিডিওটা পেলাম, যে ভিডিওটা আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। 9ই আগস্ট আরজি করের ওই সেমিনার রুম চত্বরটা ভিড়ে ভিড়াক্কার ছিল। যে কিছু পায়ের ছাপ না, অনেক পায়ের ছাপ পেয়েছে ওই 3D স্ক্যানার, নিশ্চিত। দেখলেন তো ছবিটা, ইউনিফর্ম পরা পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু বাদ বাকি জায়গায় পা ফেলার জায়গা নেই। আর সেমিনার রুমের বাইরে সেখানে তিলোত্তমার সহকর্মী সহপাঠীদের ভিড়, বিক্ষোভ, স্লোগান। এবার এই ভেতরের এই যে ভিড়টা দেখলেন, পায়ের জঙ্গল, সেখানে কে কে ছিল সেই প্রসঙ্গে পরে আসছি। ওর মধ্যে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু তার আগে কলকাতা পুলিশের কাছে কিছু প্রশ্ন করার আছে। আচ্ছা বলুন তো, এরকম একটা ভয়াবহ ক্রাইম যেখানে ঘটে গেছে, সেখানে এত লোক ঢুকলো কী করে? কলকাতা পুলিশের কমিশনার কয়েকদিন আগে বেশ জোরের সঙ্গে বলেছিলেন যে কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করেছে। এটা যদি কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ করে দিতে পারে, তাহলে তিনি আর তার টিম আইনি ব্যবস্থার মুখোমুখি হতে তৈরি।
বেশ জোরের সাথে কথাটা বলেছিলেন বিনীত গোয়েল, খুব জোর ছিল গলায়। দেখুন, যদি সিবিআই এরকম কিছু প্রমাণ করে আইনের মুখোমুখি তো এমনিই হতে হবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এইখানে এই ফুটেজে তো দেখা যাচ্ছে ওই ভিড়কে সরানোর কোনো চেষ্টাই করছে না পুলিশ। পায়ে পায়ে যে প্রমাণ নষ্ট হয়নি জোরের সঙ্গে বলতে পারবেন কমিশনার? এই কথাটাই তো সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে। অকুস্থল, ক্রাইম প্লেস অল্টার্ড, বদলে গেছে। পায়ে পায়ে কি বদলে যেতে পারে না? ফরেনসিক এভিডেন্স সেটা কি পায়ে পায়ে অনেক দূরে সরে যেতে পারে না? এই প্রশ্নটার জবাব তো দিতে হবে, তাই না? আচ্ছা, এর সঙ্গে এটাও তো মাথায় রাখতে হবে, পরোক্ষ দায়টাও কি একরকম দায় না? এখানেতে ঢুকে পড়া তো উচিত ছিল না, কারণ যখন একটা ডেড বডি পাওয়া যায় তখনই সেই জায়গাটাকে ঘিরে ফেলা হচ্ছে একটা প্রাথমিক কাজ। কেননা তা নইলে মানে ডেড বডিটাকে কেউ সরিয়েও নিয়ে চলে যেতে পারে, প্লাস হচ্ছে নয়তোবা ডেড বডির পজিশন অল্টার হতে পারে, যেখানে ছিল যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে পাশাপাশি যদি ঘর থাকে অন্য ঘরে নিয়ে গিয়ে রাখা হয়েছে কিনা, সেখানে কোনো কিছু স্টেন, যেমন রক্তর দাগ, বমি করে ফেললে বমি, অথবা স্টুল যদি বেরিয়ে যায় স্টুল, এই সমস্তগুলো তো সেখানে থাকতে পারে। তো এই সব যে জিনিসগুলো, প্লাস হচ্ছে কন্ডিশন অফ দি এনভায়রনমেন্ট বলতে চেয়ার টেবিল যদি থাকে, চেয়ার উল্টে পাল্টে পড়ে আছে, অথবা কোনো জায়গায় তিনি রেস্ট করছেন সেইখানে বিছানার ওপরে কোনো কিছু চিহ্ন টিহ্ন রয়েছে যে তার ধস্তাধস্তি হয়েছিল কিনা বা কিছু হয়েছিল, এইগুলো তো দেখবার জন্যে স্পটটাকে হচ্ছে ইন প্রেজেন্স অফ দি পুলিশ অ্যান্ড দি ইনচার্জ অফ দি প্লেস। বিশেষজ্ঞের এই বক্তব্যটা কলকাতা পুলিশের কমিশনারকে শোনাতে পারলে কিন্তু ভালো হতো, জানেন তো। আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, এসেছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, এবং তিনি দাবি করেছেন, খুব অঙ্ক কষে দাবি করেছেন, সুনির্দিষ্ট দাবি, সেমিনার রুমের দৈর্ঘ্য 51 ফুট, তার মধ্যে 40 ফুট পর্যন্ত ঘেরা ছিল, পুলিশ ঘিরে দিয়েছিল, বাকি 11 ফুটের মধ্যে বাকিরা দাঁড়িয়েছিলেন। 40 ফুটের মধ্যেই তার মানে যা কিছু হওয়ার সব কিছু হয়ে গেছে, এরকম একটা কিছু বোঝাতে চেয়েছিলেন কি তিনি? তার মানে যে ভিডিওটা আমরা দেখিয়েছি সেটা যে সেমিনার রুমের ভেতরের ভিডিও, সেটা ডিসি সেন্ট্রাল স্বীকার করে নিলেন, জানেন তো। এবং এটাও তার মানে স্বীকার করে নিলেন যে সেমিনার রুমে অনেক লোক ঢুকে গেছিলেন, কোন ফুটের মধ্যে ছিলেন, কত ফুট, ওই নিক্তি মেপে তারা হয়তো ঠিক করেছিলেন। কিন্তু ওখানটায় আমরা শুধু দেখেছিলাম যেটা অকুস্থল, সেখানে পায়ের জঙ্গল তৈরি হয়েছিল। ওই দক্ষিণে খোলা জানালার হাত, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। সেমিনার হলের 40 ফুট পর্যন্ত জায়গা ঘেরা ছিল বললেন তো, পুলিশ কর্তা বললেন। কি আশ্চর্য বলুন তো, এত বড় একটা কথা এটা সুপ্রিম কোর্টকে জানানো হয়নি। 22শে আগস্ট দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তো বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রাইম সিন ঘেরা হয়নি, ঘেরা হলো ময়নাতদন্তের পর, তার মানে সন্ধেবেলা কিংবা গভীর রাতে। কি বেকার বেকার কলকাতা পুলিশকে ওরকম মানে কড়া কড়া কথা শুনতে হলো বলুন তো। কলকাতা পুলিশ তো এখন বলছে সকাল থেকেই ঘটনাস্থল ঘেরা ছিল। এই কথাটা যদি ওইখানে চন্দ্রচূড়ের সামনে কেউ একবার বলে দিতেন তাহলে তার কোনো সমস্যা থাকতো না, এই অকারণ গালাগালগুলো খেতে হতো না। ভাবুন তো আমাদের রাজ্যের পুলিশের মাথা কিভাবে ওই সুপ্রিম কোর্টে হেঁট হয়ে গেল। গোটা দেশ কেন, বিদেশের কত জায়গার মানুষ তারা সব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন গোটা ব্যাপারটার দিকে, সবার নজর এখানে। তাদের সবার সামনে কলকাতা পুলিশকে এরকম ছোট না করলেই হচ্ছিল না। আসলে কি জানেন তো, যেটা মনে হচ্ছে
তার মানে নিশ্চয়ই ওই কপিল সিব্বালকে অত টাকা পয়সা দিয়ে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে পাঠানো হয়েছিল। তার কাছে আসল তথ্যগুলোই দেওয়া হয়নি। কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। গোটা কেসটায় দেখে মনে হচ্ছে না প্রত্যেক পদে পদে এরকম এত ক্যাজুয়াল একটা ভাবভঙ্গিতে সবাই সব কাজকর্ম করেছেন। তার জন্যেই এই যাবতীয় গোলযোগ, তার জন্যেই এইভাবে মানুষজন ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামতে শুরু করেছেন। গোড়ায় গলদ, ফাঁক ফোকর যে আছে সেটা তো ডিসি সেন্ট্রালের কথা শুনেও বুঝতে পারছি। প্রথমত এক এক করে বলি, আমরা যে ছবিটা আপনাদের সামনে দেখিয়েছি, যে ভিডিওটা আপনাদের সামনে দেখিয়েছি, সেই ভিডিও দেখানোর জন্যই এই প্রেস কনফারেন্স। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে বাধ্য হয়েছে পুলিশ, তড়িঘড়ি ব্যবস্থা নিতে হয়েছে। সেই জন্যই হয়তো যুক্তিগুলো একটু ফাঁকটাক রয়ে গেছিলো, কিন্তু আমরা ধরে নিচ্ছি তারা যেটা বলেছেন সেটাই ঠিক। কিন্তু এইটাকে ঠিক ধরলে কোথায় গিয়ে বেঠিক, সেটা সুপ্রিম কোর্টে কি না সেটা তো আপনারা বুঝতে পারছেন, আপনারা বুঝে নিন। এবার দ্বিতীয় প্রশ্ন, ফরেনসিক বিশেষজ্ঞের বক্তব্য তো শুনলে, অকুস্থলের যে কোনো জায়গায় সেখানে অনেক ছোট ছোট তথ্য প্রমাণ ছড়িয়ে থাকতে পারে। এবার দেখুন, এগুলো আপনি আমি লেম্যান আমরা শুনি, সেগুলো আপনাদের বলি, এটাই আমাদের কাজ। যারা বিশেষজ্ঞ, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তাদের কাছ থেকে শুনে আপনাদের শোনাই। কিন্তু এখন তো আপনারাও জেনে গেছেন, আমরাও জেনে গেছি, কিন্তু যেইগুলো আমরা এখন জানলাম সেগুলো তো পুলিশের প্রথম থেকে জানার কথা। তারা তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তারা কি জানতেন না ওই গোটা ঘরের যে কোনো জায়গায় যে কোনো কিছু তথ্য প্রমাণ লুকিয়ে থাকতে পারত? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। এখন পর্যন্ত এই সঞ্জয় রায়কে যে প্রমাণটার মাধ্যমে একদম সরাসরি কানেক্ট করা হয়েছে, আমরা যেটুকুনি এখন অবধি জেনেছি, শুনেছি, কোর্টও যেটুকুনি শুনেছে জেনেছে, সেটা তো তার ওই ব্লুটুথটা, হেডফোনটা, সেটাও তো ওই মৃতদেহের পাশেই পাওয়া গেছিল তিলোত্তমার। মানে এরকম আরও কিছু থাকতে পারতো। একজনের ব্লুটুথ পাওয়া গেছে, আরও কারুর কিছু না কিছু থাকলেও থাকতে পারতো। সেগুলো পায়ে পায়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে মানে পায়ে পায়ের ধাক্কায় বাইরে চলে যায়নি তো? এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া যাবে? কে একদম উনি পুরো হিসেব করে মেপে, পুলিশ যেরকম করে একদম সিস্টেমেটিক ওয়েতে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন খুব সুন্দর করে। আমাদের চোখের সামনে আমি ছবিটা দেখতে পাচ্ছি। 51 ফুট পুরো ডিস্টেন্স, তার মধ্যে 40 ফিট জায়গাটা পুরো কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। বাকি যে 11 ফুট সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এবার 11 ফুট জায়গাটাই অত অসংখ্য মানুষ থাকলে যা হয়, পারলে একজন আরেকজনের ঘাড়ে উঠে পড়বেন, সেই ব্যবস্থাটা হয়ে গেছে দেখতে পেলাম আমরা। তার মধ্যে আবার ওই 11 ফিটের মধ্যেও নাকি চেয়ার টেয়ার দিয়ে বসার ব্যবস্থাও করা হয়েছিল বলে বললেন তিনি। 11 ফুট জায়গা কতটা হয় বলুন তো? ওই অসংখ্য লোক, তারপর আবার বসার চেয়ার। আর একটা জিনিস মনে হচ্ছে, ওখানটায় সবাইকে আসার বসার ব্যবস্থা করে দেওয়া হলো কেন? ওখানে কি কোনো সার্কাস হচ্ছিল ভেতরে? একটা গ্যালারির দরকার ছিল। ঠাকুর দেখতে গেছেন তো নিশ্চয়ই প্রত্যেকবার। ঠাকুরের সামনের একটা জায়গা ঘিরে দেওয়া থাকে না? তার বাইরে অসংখ্য মানুষ ভেতরে ঢোকে প্যান্ডেলের মধ্যে, তারপর বেরিয়ে যায়। ঠাকুর তো সবাই দেখতে পায়, তার কারণ ওই সামনেটা ঘেরা থাকে, একটা বিশেষ অঞ্চল ফাঁকা করে রাখা থাকে, প্রত্যেকটা মানুষ দেখতে পায়। ওই রকম জায়গায় যদি তিলোত্তমার বাবা মা থেকে থাকেন, তারা মেয়েকে দেখতে পাননি? বিশ্বাস করতে হবে নাকি ধরতে হবে যে এই রকম একটা বিষয় নিয়েও তারা মিথ্যে কথা বলছে? তাহলে কে সত্যি কথা বলছে? প্রশ্ন তো জাগছে। আমরা জাস্ট জানতে চাইছি কিছু কিছু আমাদের সামান্য বুদ্ধিতে যেগুলো খটকা লাগছে জানেন তো, কিছুতে মিসম্যাচ বলে মনে হচ্ছে, সেগুলো একটু
দেখুন এই মিসম্যাচগুলো থাকলেই তো ওই যা হলো, ওই সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি যেভাবে কলকাতা পুলিশকে যাতা বললেন, এই খটকাগুলো ফাঁকগুলো থাকলে তো এগুলোই হয়। আবার কে না কি সব বলবে, সাধারণ মানুষের মনে অসংখ্য সংশয় থাকবে, তারা আবার কলকাতা পুলিশের দিকে আঙুল তুলবে, এবং যত মনের মধ্যে থাকবে যে গণ্ডগোল আছে, কোথাও গণ্ডগোল আছে, মিলছে না ঠিক, তত বেশি ভেতরে ভেতরে ক্ষোভ জমা হবে। যে প্রত্যেক দিন কোথাও না কোথাও কেউ না কেউ রাস্তায় প্রতিবাদ করতে নামছেন। এই ঘটনা কিন্তু ইতিপূর্বে বাংলা দেখেনি। বাংলার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিনের পর দিন দেখেনি, আপনিও জানেন আমিও জানি। বাংলা সংগঠিত রাজনৈতিক পদক্ষেপ, অভিযান এ সমস্ত দেখেছে। অসংগঠিত ভেতর থেকে, জ্বালার থেকে মানুষ বেরিয়ে আসছে, এবং সে জ্বালা প্রশমিত হচ্ছে না, প্রত্যেক দিন মানুষ বেরোচ্ছে, কোথাও না কোথাও বেরোচ্ছে, এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে এটা। এবং সব স্তরের মানুষ, খেয়াল করে দেখুন, ছাত্র, শিল্পী সবাই বেরোচ্ছেন। হীরক রাজার দেশ হলে তো এদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওই মগজ ধোলাইয়ের ঘর তৈরি করতে হতো, সেই হ্যান্ডেল ছিল না। এটা চাষির মন্ত্র, এটা শ্রমিকের মন্ত্র, অনেক মন্ত্র তৈরি করতে হতো, সবাই তো নেমেছে। দেখে যে বিষয়টা বলছিলাম, এই খটকাগুলো দেখুন, সিবিআই যে 3D স্ক্যানিংয়ে ঘটনাস্থলে অসংখ্য পায়ের জুতোর ছাপ পেল, সেটা কাদের? আবার ঘটনা প্রসঙ্গে তো সেই জায়গাতে ফিরে আসছি। কলকাতা পুলিশ তো দাবি করছে যে ঘটনাস্থলে বহিরাগত কেউ ছিল না। এটাও সত্যি যে কলকাতা পুলিশ আরজি কর হাসপাতালের সব স্টাফকে চেনে না, কে বহিরাগত কে নয় সেটা পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যখন বলছে তখন নিশ্চয়ই তারা সব জেনে বুঝেই বলছে। পুলিশের আর জানতে কতক্ষণ লাগে, তারা সব জানতে পারে। অন্তত এই ছবি দেখে আমরা যখন কিছু লোকজনকে নির্দিষ্ট করে চিহ্নিত করে দিতে পারছি, পুলিশ কি বাকি লোকদের চিহ্নিত করেনি? ডেফিনেটলি করেছে। আপনাদের জন্যে আমার জন্যে ওয়েট করেনি। কিন্তু ধরে নিচ্ছি যে বহিরাগত কেউ নন, হাসপাতালের ভেতর লোক, সেরকমও যদি থেকে থাকে, তাহলে হাসপাতালের ভেতরের লোককেই বা কী করে এই সেমিনার রুমের কাছাকাছি যেতে দেওয়া হলো? এটাও তো খুব আপনার আমার মতো সাধারণ মানুষের সাধারণ বুদ্ধির প্রশ্ন। ওই হাসপাতালেই তো ধর্ষণ আর খুন হয়েছে, আর আমরা জানি যেখানে যেটুকুনি এই ক্রাইম টাইম হয়, যে স্তরের ক্রাইমই হোক না কেন, সেখানকার সংশ্লিষ্ট প্রত্যেকটা লোকই পোটেনশিয়াল সাসপেক্ট, সোজা বাংলায় কোট আনকোট সন্দেহভাজন। কে বহিরাগত কে হাসপাতালের লোক সেটা পুলিশ জানতে পারে। কে দোষী কে দোষী নয়, কে ঘটনার সাথে যুক্ত কে যুক্ত নয়, সেটা তো তদন্ত না করে এরকম মুখ দেখে বোঝা সম্ভব নয়। তাহলে কি করে ওর মধ্যে যে কেউ তারা এই ঘটনার সাথে যুক্ত নয় পুলিশ নিশ্চিত হয়ে গেল? আর যে ঘটনার সাথে যুক্ত কেউ যদি ওখানে থাকে, সে যে ওখানে ঢুকে কোনো ম্যাল প্র্যাকটিস করবে না, কোনো তথ্য প্রমাণ পেলে সেটাকে সরিয়ে দেওয়ার বা নষ্ট করার চেষ্টা করবেন না, এই গ্যারান্টিটাই বা কে দিল? দেখুন, ভেতরের লোকও তো প্রমাণ নষ্ট করতেই পারে, তাই না? পুলিশ কাউকে অ্যালাউ করলো কি করে, বড় প্রশ্ন। তাই পুলিশের যুক্তির থেকে আরেকটা জিনিস অদ্ভুত ঠেকছে, জানেন তো? ওখানে শুধু যে এখন যা বুঝতে পারছি ওইটুকুনি জায়গার মধ্যে অসংখ্য লোকজন ঢুকে যায়নি, রাজনীতিও ঢুকেছে, গুতিয়ে গাতিয়ে ঠিক জায়গা করে নিচ্ছে। তাই জন্যই তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার যুক্তি সাজাচ্ছেন, তিনি কৌতূহল তত্ত্ব খাড়া করেছেন, জানেন তো? এবং এই জায়গাটাতেই সব থেকে মজা লাগে, যেখানে কেউ যেতে পারে না বা যেখানে কারুর যাওয়া উচিত নয়। যে বিষয়টা ওই বললাম, পুলিশও তদন্ত না করে পৌঁছতে পারে না, পুলিশও তদন্ত শেষ করতে পারেনি, সিবিআই ঢুকেছে তারাও তদন্ত করছে, এখনও পৌঁছতে পারেনি। মানে সাধারণ অসাধারণ সমস্ত লোকজন যেখানে পৌঁছতে পারে না, সেখানে রাজনীতি অনায়াসে পৌঁছে যায়।
আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাড়িতে গলায় দড়ি দিয়ে কেউ আত্মহত্যা করেছে, আশেপাশে পাড়ার লোকজন ছুটে আসে, এসে সেই ঘরে দাঁড়িয়ে যায়। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। সত্যি তো, লাশ দেখার কৌতূহল। একটি মেয়ে, সে আপনার আমার যে কোনো বাড়ির মেয়ে হতে পারত, তার মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু নয়। পুলিশ রয়েছে, তারপরে অসংখ্য মানুষ ওখানে ভিড় জমালো শুধু কৌতূহল নিয়ে। এই কৌতূহলের বিষয়টা প্রকাশ না করলে হচ্ছিল না। তাহলে যেটা শুরুতে বলছিলাম সেটাই সত্যি, অতগুলো মানুষ ওখানে পৌঁছেছিলেন সার্কাস দেখতে। কি মনে হচ্ছিল ভেতরে একটা হাস্য কৌতুক হচ্ছে? সত্যিই তো, রাজনীতিকদের মনে হতে পারে, তারা অবশ্য মানুষের মনটা বোঝেন, জানেন তো। জয়প্রকাশ মজুমদার যাকে কৌতূহল বলছেন, হয়তো ঠিকই বলছেন, কৌতূহলই হয়তো ছিল, আর কোনো উৎসাহ বা আর কোনো উদ্দেশ্য একদম কারোর মনে ছিল না। থট রিডিং করেছেন তো, রাজনীতিকরা পারেন, জানেন তো। কারোর মনে আর কোনো উদ্দেশ্য ছিল না। ওনারা যখন বলে দিয়েছেন আমরা ধরে নিচ্ছি, সবাই খোলা মনে, সবাই ঘুরে বেড়াচ্ছিলেন, এপাশ ওপাশ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, শুনেছেন, জাস্ট দেখতে গেছিলেন, কারোর মনে আর কিচ্ছুটি ছিল না। তা এইরকম কৌতূহল কার কার মনে ছিল, এটাও তো একটু জানার দরকার। ঘটনাচক্রে আমরা কি দেখেছি জানেন? এই কৌতূহলীদের বেশিরভাগই ছিলেন ওখান থেকে সরিয়ে দেওয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজন, এবং যাদের মধ্যে অনেকেই বহিরাগত। ঠিক শুনছেন, যাদের সঙ্গে আরজিকর হাসপাতালে কোনো সম্পর্ক নেই তারাও ওখানে ছিলেন, কিন্তু ঘটনাচক্রে তাদের সঙ্গে ওই এক্স প্রিন্সিপাল অফ আরজিকর, তখনকার প্রেজেন্ট প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সম্পর্কের কথাটা সবার জানা। এবার এর মাধ্যমে কি প্রমাণ হয় না প্রমাণ হয়, এটা আদৌ কোনো পয়েন্ট কি নেই মামলার ক্ষেত্রে, সিবিআই ভাবুক। কিন্তু এই মামলায় নিছক কৌতূহলী বলে তাদের তো আর চালিয়ে দেওয়া যাবে না। যখন জানতে পারবেন তারা কারা। আইনজীবী শান্তনু দে মুহুরী, ছবিতে যাকে ওই সবুজ টি শার্ট পরে দেখা যাচ্ছে, আমরা যখন শান্তনুদের সাথে যোগাযোগ করি তিনি তখন ক্রাইম সিনে যাওয়ার কথা স্বীকার করেছেন। তার মানে আমাদের ভিডিওটা যে 16 আনা সত্যি, সেটা ওই শান্তনু দে মুহুরী ফোনে কার্যত স্বীকার করে নিয়েছেন। পরে অবশ্য তো দেখলেন, শুনলেন, ওই যেটা ডিসি সেন্ট্রাল বলে দিয়েছেন, তিনি বলে দেওয়ার পর অবশ্য এই ভিডিও যে সত্যি, আমরা যে সত্যি জিনিসপত্রই তুলে ধরি এবং আমরাই প্রথম ধরতে পারি, ছাড়ছি না বিষয়টা, সেটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যেটা বোঝাতে পারিনি বা বলা ভালো আমরা নিজেরা বুঝতে পারিনি, আপনাদেরও বোঝাতে পারবো না, ওই ক্রাইম সিনে একজন আইনজীবীর কি প্রয়োজন, তাও সেই আইনজীবী যিনি সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ। আইনজীবী শান্তনু দে মুহুরী জানিয়েছেন তিনি নাকি হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ক্রাইম সিনে পৌঁছে গেলেন কি করে? থট রিডিং। এটা কিশোর কুমারের সিনেমার গান হয়ে গেল মশাই। জানা থা জাপান পৌঁছ গে চীন সমঝ গে না, কিন্তু সমঝানার তো অনেক ব্যাপার বাকি রয়েছে, জানেন তো। আপনাদের ছবির কথা মনে হচ্ছিল, দেখছিলাম আর কি, ওই লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে, বাম নেত্রী, ওই আরজিকরের হামলার ঘটনাতেই। এবার তিনি যে গেছেন, আমরা সেই ছবিটা দেখছিলাম, তার সঙ্গে আইনজীবী ছিলেন। এরকম ক্ষেত্রে আইনজীবী কেন সঙ্গে যায়? সঙ্গে যায় তাকে যাতে কোনো রকমভাবে হেনস্থা না হতে হয় বা আইন বহির্ভূতভাবে তাকে কোনো রকমভাবে যাতে হেনস্থা না করা যায় সেইটা নিশ্চিত করতে, অর্থাৎ সোজা বাংলায় বাঁচাতে। ভরসা, ওখানে আইনজীবী কাকে ভরসা দিতে পৌঁছেছিলেন? এই প্রশ্নটা তো সমঝ মে নেই আয়া। শান্তনুদের সঙ্গে
তার যে ভিডিও TV9-এর হাতে রয়েছে তা দেখিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে তিনি সেই সময় সেমিনার রুমে কি করছিলেন, কেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। 9ই আগস্ট আপনি কনসালটেশনের জন্য গেছিলেন, কি কনসালটেশন? অর্থোপেডিকের আপনি ওপিডিতে গিয়েছিলেন? আপনি সেদিন যে ওপিডি টিকিট কেটেছিলেন তো কটা থেকে কটা পর্যন্ত ছিলেন ওপিডিতে? 11:30 নাগাদ আমি আজিগর পৌঁছেছি। এবার ওপিডিতে মানে বুঝতেই পারছেন ওপিডিতে তো টাইম লাগে, 45 মিনিটস টু 1 আওয়ার হলেও হতে পারে, আমার এক্সাক্ট তো টাইমটা খেয়াল নেই। ফাইন, 11:30 থেকে 12:30, আপনাকে আমি একটা ধরলাম। আমার কাছে যে ভিডিও আছে আপনি সেমিনার রুমে ছিলেন। সেমিনার রুমের আমি বাইরে ছিলাম। তাহলে ওটা তো ওপিডি নয় শান্তনুবাবু, তিনি আইসিসির সদস্য, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির সদস্য, কেউ তাকে ডাকেনি, তার নিজের থেকে মনে হয়েছে স্বতঃপ্রণোদিতভাবে যে সেখানে যাওয়া দরকার, তাই তিনি গিয়েছিলেন। ওপিডিতে দেখানোর পরে আমি যখন জিনিসটা জানতে পারি আমার তখন মনে হলো যে হয়তো আইসিসির একটা সাডেন মিটিং হলেও হতে পারে। এবার ব্যাক করে আসবো, তারপরে আবার ব্যাক করে যেতে হবে উইথ ব্যাক পেইন আর নেক পেইন, তো আমি ওখানেই স্টে করে গেছিলাম। আই ওয়াজ আউটসাইড দ্য সেমিনার রুম। নিশ্চয়ই তাহলে তাকে আগে থেকেই জানানো হয়েছিল, তার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া হয়েছিল। আপনি কোথাও দেবাশিস সোমকে দেখেননি? আমার খেয়াল পড়ছে না। আপনার আশপাশে কিন্তু দেবাশিস সোমের ছবি আছে ভিডিওতে। হতে পারে আপনি চেনেন দেবাশিস সোমকে? খেয়াল পড়ছে। আপনি দেবাশিস সোমকে চেনেন? আমরা শুনেছি, এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছেন। পুলিশে ছুলে ক ঘা তো শুনেছেন, বাঘে ছুলেও ক ঘা সেটাও জানেন, এবার TV9 ছুলে ক ঘা সেটাও দেখলেন। উকিলের জেরা তো শুনেছেন, উকিলকে জেরা কখনো শুনেছেন? শুনলেন, দেখলেন ওই TV9-এর কল্যাণে। এবার দেখুন দেখি তিনি যা বলেছেন। তার আগে বলি পুলিশ কি বলেছে। পুলিশ কিন্তু সার্টিফাই করে দিয়েছে তিনি সেখানে ছিলেন। এবার পুলিশ যেখানে জেনেছে আইনজীবী ওখানে ছিলেন, কোথায় ছিলেন তার মানে 11 ফুটের মধ্যেই ছিলেন নিশ্চয়ই সবাইকে, বলে তার বাইরে চারপাশে গোটা হাসপাতালে যারা ঘুরে বেড়াচ্ছেন পুলিশ নিশ্চয়ই তাদের সবার গতিবিধি ওইভাবে নোট করেনি বা জানার কথা না। এই ক্ষেত্রে নিশ্চয়ই পুলিশ খোঁজ নিয়ে নিয়েছে কে কে ঢুকেছিল ওখানে। বললেন যে ওখানে ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষই সম্ভবত তাদের ডেকে পাঠিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ কেন ডেকে পাঠাবেন ওই রকম জায়গায়? প্রথম কথা আগে পুলিশকে ডাকবে, তারপর তো যা যা হতে পারে আর কি সেগুলো হবে। সেখানে তার কারোর ডাকা ঠাকার ব্যাপার নেই। হাসপাতাল সবসময় উকিল নিয়ে গড়ে নাকি? এবার উকিলকে, সেই উকিল যিনি ঘটনাচক্রে সেদিনই ওখানে গেছিলেন ডাক্তার দেখাতে, তুমি নিজেই বলেছেন। পুলিশ বলছে হাসপাতালের তরফে তিনি উপস্থিত ছিলেন, আর তিনি বলছেন তিনি ওখানে ডাক্তার দেখাতে গেছিলেন। আচ্ছা, ব্যাট আর প্যাডের মাঝখানে একটু ফাঁকটা বড় হয়ে গেল না? এত বড় একটা যদি ব্যাট প্যাডের মধ্যে ফাঁক থাকে তো বল গলে যাবেই, উইকেট তো ছিটকে যাবেই। এবার উকিলবাবুর অবস্থা দেখুন, পরিচিত মানুষ, চারপাশের লোকজনের সঙ্গে তার পরিচয় আছে, ওখানেও তারা কি কমিটিতে রয়েছেন, বাকি সবাইকে চেনেন ঠেলেন, অথচ চেনা লোককে সব চিনতে পারছেন না। পাশে যিনি দাঁড়িয়েছিলেন দেবাশিস সোম, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ, যার বাড়িতে CBI গেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এবার দেবাশিস সোম মানে এরকম ঘটনাকালে উকিলবাবু, বাকিটা উকিলবাবু তো, তাকে আর আমরা জেরা করার দৃশ্যটা দেখাতে পারি? যাই হোক, করে ফেলেছে খানিকটা, কিছু আমাদের মিসম্যাচ লেগেছে। নিশ্চয়ই এগুলো পুলিশ বা CBI পরে শর্ট করে নেবে যে কে ঠিক বলছেন, কেন ঠিক বলছেন, কেন হঠাৎ করে কাউকে ওকে ভুলে গেছিলেন, চিনতে পারলেন না, একাগ্র মনে কী দেখছিলেন জানতে পেরে যাবেন। কিন্তু দেবাশিস সোম, যিনি দাঁড়িয়েছিলেন উকিলবাবুর পাশে, তিনি কেন গেছিলেন সেমিনার রুমের ভেতরে? ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তী জানিয়েছেন যে ঘটনার দিন তিনি হাসপাতালে ছিলেন কিন্তু ডাক পাননি। তাহলে দেবাশিস সোম কেন ডাক পেলেন? তিনিও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই কি তাকে ওখানে ডাকা হয়েছিল, নাকি তিনিও ঘুরতে ঘুরতে হঠাৎ খবর পেয়ে ওখানে চলে গেছিলেন? সবাই এরকম খবর পেয়ে যদি ওখানে ঢুকে পড়েন
তাহলে তো বলতে হবে ক্রমে ক্রমে সেই বার্তা চারপাশে এমনভাবে ছড়িয়ে গেছিল, অনেকের কানেই সেটা এসওএসের মতো শুনিয়েছিল। এসওএস জানেন তো, আরতি বার্তা। কেন গিয়েছিলেন আপনি ওখানে? পোস্টিং ছাড়া কেন গিয়েছিলেন? আমার ওখানে পোস্টিং আছে। ওম হচ্ছে ডেমনস্ট্রেটর, কিন্তু ওনার এখানে পোস্টিং নেই। ওনার পোস্টিং হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। উনি এখানে ট্রেস পাসার হিসাবে থাকছেন। এত ভাইটাল যেখানে মানে পিএম হচ্ছে, হ্যাঁ, সারা দেশ জুড়ে আপনি দেখলেন কি একটা মেয়ের এই ঘটনাটার পরে এবার এত বড় মানে গ্রস নেগলিজেন্স কি একটা লোক, ও তো ট্রেস পাসার, ও তো এখন কেউ নেই, তো সেখানেই বা কী করছিল? এটাও হতে পারে কি উনি কিছু তথ্য নষ্ট করে দিয়েছেন, যার ফলে সিবিআই কিছু বার করতে পারছে না। না, সে তিনি আর্জি করে থাকতে পারেন। আবারও বক্তব্য, ক্রাইম সিনে গেলেন কী করে, এবং তিনি একজন ফরেন্সিক এক্সপার্ট, যদি ক্রাইম সিনে গিয়ে দেখে থাকেন তাহলে কী করে সেটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করা হলো? নিশ্চয়ই তার পরামর্শ নেওয়া হয়েছে, এবং তার মতো অভিজ্ঞ একজন চিকিৎসক নিশ্চয়ই বুঝেছেন এটা খুন, তাহলে তাকে আত্মহত্যা বলে চাউর করা হলো কেন? দুটো প্রশ্ন শুনলেন তো। এই আক্তার আলীকে আপনারা চেনেন, এই গোটা কেসটার অন্তত আরজি করের ক্ষেত্রে উনি হচ্ছেন হুইসেল ব্লোয়ার। উনি প্রথম বছরখানেক আগে এই প্রশ্নগুলো তুলেছিলেন, তার জন্য বদলি হয়ে যেতে হয়েছিল, এবং সেই সময় আমরা খবর করেছিলাম যাবতীয় ওখানকার দুর্নীতির খবর। এবার দুর্নীতির সাথে এই মৃত্যু কোনোভাবে যুক্ত কিনা আমরা এখনও জানি না, উড়িয়েও তো দিতে পারছি যখন ডেকে পাঠাচ্ছে সেই লোকগুলোকে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই আক্তার আলী কি বললেন? দেবাশিস সোম তার ডেজিগনেশন অনুযায়ী তিনি ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু ওখানে পোস্টিংয়ে ছিলেন না। আমরা বলছি না, আক্তার আলী বলছেন। আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে 2023 সালে দেবাশিস সোমকে ডিটেলিংয়ে পাঠানো হয়, তার স্বাস্থ্য ভবনে থাকার কথা। আবার দেবাশিস সোমের পোস্টিং নিয়ে বেশ কয়েকবার আরটিআই করেও কিন্তু নাকি জবাব মেলেনি, মানে তিনি কোথায় আছেন। সে সুকুমার রায় সেই গেছো দাদার মতো নয়, কোথায় কখন থাকেন কেউ কিছু জানে না, ব্যাপারটা অনেকটা সেরকম আর কি। কোথায় আছেন, কি আছেন, কেউ বলতে পারছে না। তো না বলুক, অন্য সময়ের কথা যাদের বোঝার তারা বুঝবে। আরটিআইয়ের জবাব কে দেবে না দেবে তাদের দায়। কিন্তু দেবাশিস সোম আজকে সিজিও কমপ্লেক্সে গেছিলেন কেন? তারপরে নিশ্চয়ই সিবিআই কিছু প্রশ্নের উত্তর খুঁজছে, সেই প্রশ্নগুলোর উত্তর মিললেই বোধহয় এই প্রশ্নেরও উত্তর মিলে যাবে। আরেকটা কথা, সেমিনার রুমে আরও একজনকে দেখা গেছে যিনি ফের সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। ঠিক শুনেছেন, আরজি কর না, ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর। তার এই ক্রাইম সিনে কী কাজ ছিল? তিনিও ডাক্তার দেখাতে এসেছিলেন নাকি? তিনিও ওরকম ঘটনার কথা শুনে ভেতরে ঢুকে চলে এসছেন? ভাবুন তো, একটা বন্ডিং ব্যাপারটা আছে জানেন তো, সলিড বন্ডিং, আত্মিক যোগ, টেলিপ্যাথি কাজ করে। আছে আছে টেলিপ্যাথি আছে এরকম নিশ্চয়ই, মানে ফেলুদা থাকলে ডেফিনেটলি এরকম বলতো জানেন তো। টেলিপ্যাথির জোর আছে। সন্দীপ ঘোষের টেলিপ্যাথির জোর কি আছে জানি না, সিবিআই খুঁজে বার করবে। কিন্তু ফের ওই পয়েন্টে আসি, ক্রাইম সিনে তার কাজ কি ছিল? এই প্রসূন চট্টোপাধ্যায়ের সঙ্গেও আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, তিনি মেসেজ পড়েছেন কিন্তু উত্তর দেননি। স্বাভাবিকভাবেই হয়তো বলার কিছু ছিল না, বা এখনও ভেবে উঠতে পারেননি কি বলবেন, ডাক্তার দেখাতে গেছিলেন নাকি তার বিষয়। সন্দীপ ঘোষও তো ডাক্তার, ডাক্তার দেখাতে যেতেই পারতেন। সে যা এগুলো যেখানে যা জবাব দেবার তিনি দেবেন, কিন্তু ওই প্রশ্নটা কি এড়ানো যাবে? বিকাশ ভট্টাচার্য যেটা তুলেছেন, এতগুলো জ্ঞানী গুণী লোক সব এক জায়গায় চলে এলেন, তার মধ্যে কেউ ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, কেউ উকিল, কেউ এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত আর কি। এই ধরনের বিষয় মানে ডাটা এন্ট্রি অপারেটর তো হাসপাতালেই তো কিছু অভিজ্ঞতা তো আছে, সঙ্গগুণ। এবং সন্দীপ ঘোষ স্বয়ং, সবাই মিলে দেখেছেন, সবাই মিলে বুঝেছেন, তারপরেও তিলক তোমার বাবা মাকে আত্মহত্যার কথা বলা হলো। আত্মহত্যার তত্ত্বটা কি জন্ম নিয়েছিল? অনেক ডিসকাশন করে বেরিয়েছিল,
এই উত্তরগুলো কিন্তু জানা দরকার। এখন আমার মনে হয় ওই দিন সকালে যারা যাদের খবর দেওয়া হয়েছিল, যারা যারা পৌঁছেছিল, সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সেমিনার রুম, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? ওই মৃতদেহকে পাশে বসিয়ে রেখেই বেশ কিছু লোকজন ওই ঘরে বসে বৈঠক করেন যে কিভাবে এই ঘটনা ধামাচাপা দেওয়া হবে। যদি ওই ঘরে বসে বৈঠক করেন তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কেন গেছিলেন, কটার সময় ওটা ভিডিও, সেই সময় বা তার আগে আর কি হয়েছে, হয়তো জল্পনা বাড়িয়ে, সন্দেহ বাড়িয়ে এটা হলে ওই হতে পারত, এর জন্য ওইটা কেন হয়নি, এর বদলে সিবিআই এই গোটা বিষয়টা, এর আসল কারণগুলো তারা জেনে নিন। যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যে মুখপাত্র তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও, সিবিআই এর কাছে বিচার চাও, সরকারের কাছে বিচার চেয়ে কি হবে? সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল। এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে? কারা ঢোকালো? মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার শুরু থেকে সেই দিন 9 তারিখ থেকে বোঝা যাচ্ছে, এবং তারপরে সমস্ত আমাদের যখন নজরে আসে, ওখানকার চিকিৎসকরা আমাদের জানান যে কারা কারা এসছিল, কাদের মৃতদেহ আবিষ্কারের পরেই কারা যে কাদের ডাকা হয়েছিল ওখানে। শান্তনু দে, এই দেবাশিস সোম, এদেরকে এতদিন কেন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি? তারা তো ব্যর্থ হয়েছে। সিবিআই এখনো কেন এদের গ্রেপ্তার করছে না, সেটাও আমাদের দাবি। সবার মনে অনেক প্রশ্ন, জানেন তো, প্রশ্ন তো আসারই কথা। আপনার মনে প্রশ্ন, আমার মনে প্রশ্ন, আমরা তো এই প্রশ্নগুলোতেই জর্জরিত। এগুলোর উত্তর পাচ্ছি না বলেই ভেতরে ভেতরে অদ্ভুত একটা ইরিটেশন হচ্ছে, জানেন। আমি শিওর আপনাদের হচ্ছে, এবং সেই জন্যই রাত বিরেতে আপনারা বেরিয়ে পড়ছেন রাস্তায়। অনেকেই ভেবেছিলেন যে আমাদের অভ্যেস তো মাছে ভাতে বাঙালি, ও একদিন ঠিক আছে হয়ে গেছে, রাস্তায় নেমেছে, মোমবাতি জ্বালিয়েছে, সেলফি টেলফি তোলা হয়ে গেছে, ফেসবুকে বলা হয়ে গেছে, ব্যাস বিপ্লব শেষ। এইরকম একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, ধারাবাহিক প্রতিবাদ, এটা বোধহয় সবার হিসেবের মধ্যে ছিল না, জানেন তো। আমার ধারণা হজমও হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, এই শাসক দলের নেতা যেটা বললেন যে সবার মনে প্রচুর সন্দেহবাতিক, মিলে যাক না গোটা ঘটনাগুলো। কলকাতা পুলিশ তো মিলিয়ে দিয়েছিল, তারপরেও তো তারা আরও কেউ থাকতে পারে বলেছিল। বিনীত গোয়েল পরিষ্কার সুস্পষ্ট ভাষায় বলেছিলেন, আমরা একবারও বলিনি যে শুধু একজন আছে আর কেউ নেই, আমরা খতিয়ে দেখছি। মানে তাদের মনে ওই সোজা সরলভাবে মিলিয়ে দিয়েছিলেন। 12 ঘন্টার মধ্যে লোককে ধরে প্রমাণ সব কিছু জোগাড় করে ওই সঞ্জয় রায়, তারপরেও তাদের মনে সন্দেহ ছিল। তাহলে শাসক দলের সন্দেহটা এত দ্রুত মন থেকে হাওয়া হয়ে গেল কি করে? আর যদি হয়েই গিয়ে থাকে তাহলে তারাও বারবার ওই দোষীর শাস্তি চাই, দোষীর শাস্তি চাই সমস্ত বলছেন কেন? হয়ে গেছে তো, আর সংশয় নেই। এবার নিশ্চিত করে বলুন না, অমুকের শাস্তি চাই, অমুকের ফাঁসি চাই, বলছেন না কেন? সুতরাং আজকের দিনের জন্য ওনাদের এই আসলে একটা সময়ের পর না, যখন কোথাও গিয়ে যুক্তি কাজ না করে, তখন কোথাও গিয়ে একটা মরিয়া আরতি বেরিয়ে আসে। আমরা কিছু কিছু জিনিসকে আরতি বলেই ধরছি, সেটার মধ্যে ঢুকছি না, কিন্তু সন্দেহবাতিকটা ছাড়তে পারছি না, জানেন তো। যদি নিরসন হয়ে যাবে, দেখবেন রাস্তায় রাত্রিবেলা একটা লোকও বেরোচ্ছে না। দেখুন, যাদের ছবিতে দেখা গেছে তারা কারা, কি বৃত্তান্ত, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভিডিওটাও তো আমরাই দেখাতে শুরু করেছিলাম প্রথম। এবার যাদের এই ছবিতে, এই ভিডিওতে দেখা যায়নি, অথচ ঘটনা ঘটার পর তারাও যে আরজি করে উপস্থিত হয়েছিলেন, তাদের ভূমিকাটাও একটু খতিয়ে দেখা দরকার, তাই না? আমরা কয়েকজনের খবর জানি এরকম, অন্তত 3 জন। রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি
সুশান্ত রায়, তার প্রথমজন, বাকি দুজন তার সূত্রে জানা। সুশান্ত রায় আমাদের কাছে ওই দিন ওই সময়ে আরজি করে যাওয়ার কথাটা স্বীকার করেছিলেন। তিনিই জানিয়েছিলেন যে শাসক দলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেও আরজিকর হাসপাতালে গিয়েছিলেন এবং ঘটনাচক্রে এরা সবাই ফের সন্দীপ ঘোষেরই ঘনিষ্ঠ। আচ্ছা, সঞ্জয় রায় কি এত বড় অপরাধী আর ক্রাইমটা এতটাই সহজ সরল? মিলছে না তো দুটো? যদি এতটাই সহজ সরল হতো গোটা বিষয়টা, তাহলে এত বড় বড় নাম সেদিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল কেন? কিসের জন্য? কি ঠিক করতে, কাকে বাঁচাতে, কাকে পরামর্শ দিতে? সহজ সরল বিষয়। এটাকে কি এখনো ওপেন অ্যান্ড শাট কেস বলা যায়? খুললাম, সলভ করে দিলাম, বন্ধ করে দিলাম। আপনাদের কি মনে হয় যায়? আমার তো মনে হয় আরও অনেক কথা বলা বাকি আছে, যে কথাগুলোর কিছু কিছু আজ অন্তত না বললেই নয়। মার্ক টোয়েন, বিখ্যাত মার্কিন সাহিত্যিক, তিনি রাজনীতি সম্পর্কে কিছু কথা বলেছিলেন রাজনীতি হচ্ছে একমাত্র পেশা যেখানে চুরি জোচ্চুরি করে বা মিথ্যে কথা বলেও শ্রদ্ধা ভক্তি পাওয়া যায়। মার্ক টোয়েন নমস্য কত দিন আগে কত বড় একটা কথা বলে দিয়ে গেছেন, কিন্তু নেতাদের আমরা মানুষজন মাথায় করে রাখি, যাই বলুন। এবং মার্ক টোয়েন যে সময়ের মানুষ ছিলেন, তার মানে সেই সময় থেকেই রাজনীতিকদের এই সমস্ত সুনাম টুনামগুলো ছিল। আর মিথ্যে কথা বললে রাজনীতিতে কদর বাড়ত, এটাও আমরা বুঝে গেছি তখন থেকেই। অথচ দেখুন, আমরা ভাবি রাজনীতিতে দুর্নীতি, কেলেঙ্কারি, জোচ্চুরি, অসততার মতো কথাগুলো যেন জাস্ট এই হাল আমলে আমদানি হয়েছে, এই এখন কোনো মানে হয়? এই আরজিকরের ঘটনাতেই দেখুন, তিলোত্তমার জন্য যারা বিচার চাইছেন সেই সমস্ত সাধারণ মানুষ, তারা কিন্তু কি অদ্ভুতভাবে মানে এই ধারণার বশবর্তী হয়েই রাজনীতির ছোঁয়াচ বাঁচাতে চাইছেন। মানে হয় কোনো? মেয়েদের রাত দখলের কর্মসূচি যারা ডেকেছিলেন, তারা বারবার বলার চেষ্টা করেছেন যে আন্দোলনে যেন কোনো রাজনৈতিক দলের পতাকা না থাকে। 4 দিন পর যুব ভারতী স্টেডিয়ামে যে ফুটবল সমর্থকরা প্রতিবাদের পরিকল্পনা করেছিলেন, তারাও বলেছিলেন তাদের অবস্থান অরাজনৈতিক। এরা কেউ বুঝতে পারেননি যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর থেকে অরাজনৈতিকের মতো রাজনৈতিক শব্দ আর কিচ্ছু নেই। সত্যি বলছি, ওই মেয়েটা নিজের জীবন দিয়ে আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে গেল, কত কিছু শিখলাম আমরা। মানে ভাবতে পারিনি যে একটা ঘটনাকে কেন্দ্র করে কত রকম লেয়ারের পর লেয়ার খাড়া করে দেওয়া হতে পারে। একটা ঘটনাকে ক্রমশ পিছিয়ে যেতে দেখবো আমরা, দেখছিলাম যেরকম করে ওর বাবা মা দেখেছিলেন, সামনে রয়েছে মেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন না। আবার কাছে গেলেন, আবার নেই, বডি চলে গেল বাড়ির সামনে। তারা তখন থানায়, বাড়িতে পৌঁছলেন, চট জলদি বডি চলে গেল শ্মশানে, টপকে টাপকে। কি অদ্ভুত না? লেয়ার লেয়ার পরপর খাড়া করে দেওয়া হচ্ছে, যে জিনিসটা সামনে সেটা ক্রমশ মনে হচ্ছে যেন দূরে হয়ে যাচ্ছে। এই যেরকম আমরা শিখলাম, যেটাকে অরাজনৈতিক বলা হচ্ছে, রাজনীতি সেখানেই সব থেকে বেশি রয়েছে। 14ই আগস্টের মেয়েদের রাত দখলের অভিযান রাম বাম মানে বিজেপি আর সিপিআইএমের চক্রান্ত, এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছিলেন, তাই না? মনে পড়ছে আপনাদের? আবার 18 তারিখের ওই মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি দেখেও তো তৃণমূল বলেছিল বিরোধী দলগুলো লোক ঢুকিয়েছে। আর এখন ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতেও রাম বামের চক্রান্ত রয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে। দেখুন, কে কার পেছনে রয়েছে সত্যি বলছি আমরা জানি না। এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে কোনো কথা তো এর আগে শুনিনি। কোনো আন্দোলন এই
ছাত্র সমাজের ব্যানার ইদানিংকালে হয়নি, ফলে এই ছাত্র সমাজ কোথা থেকে এলো, হঠাৎ উঠলই বা কোথা থেকে, এটা আসলে কি, এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তারাও তুলেছেন, ঠিকই আছে, নির্দিষ্টভাবে যেহেতু রাজনৈতিক দল কিছু একটা প্রশ্ন তুললে প্রশ্নের সঙ্গে সঙ্গে কাউকে না গাঁথলে কী করে চলবে, সুতরাং যা আছে বিপক্ষে কি গেঁথে দেওয়া আর কি। কিন্তু আমাদের মধ্যেও এই প্রশ্নটা রয়েছে, 27শে আগস্টের নবান্ন অভিযানের পেছনে অ্যাকচুয়ালি কারা রয়েছে? যে কর্মসূচিকে অরাজনৈতিক বলা হচ্ছে সেটা কি আদৌ অরাজনৈতিক? এবার এই প্রশ্নের উত্তর সেটা অবশ্য শাসক দলই দিয়ে দিয়েছে। তারা দুটো স্টিং ভিডিও প্রকাশ করেছে। যথারীতি এর সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, করার প্রশ্নই নেই, কারণ তৃণমূল নেতারাও বলেননি তারা কোথা থেকে স্টিং ভিডিও পেয়েছেন। তারা দেখিয়েছেন, আমরাও দেখাচ্ছি, এবং আমরা ধরেই নিচ্ছি যে তৃণমূল নেতারা যখন ওই দুটো স্টিং ভিডিওর ভিত্তিতেই সুনির্দিষ্টভাবে একটা বক্তব্য, একটা অভিযোগ তুলছেন, তখন তার সত্যাসত্য যাচাই করেই নিয়েছেন। কারণ তৃণমূলও নিশ্চয়ই জানে যে রাজ্য আর কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়া ব্যবহারে বারবার সতর্ক করেছে, বারবার বলে দিয়েছে ভেরিফাই না করে কোনো তথ্য শেয়ার করা যাবে না, দুম করে কিছু একটা বলে দেওয়া যাবে না। সুতরাং তারা নিশ্চয়ই কোনো ঝুঁকি নেবে না। একটা ফেক জিনিস বারবার অভিযোগ তোলে, এই সোশ্যাল মিডিয়ায় ফেক জিনিস ছড়ানো হচ্ছে, তারা কখনো ছড়াতে পারে? সুতরাং তারা যেটা করেছে সেটা একদম ঠিকঠাক, আর তারা যখন তুলে ধরেছে তাই আমরা নিশ্চিন্তে দেখিয়ে দিচ্ছি। দেখুন, রাজনীতিতে যতই দুর্নীতি বা কেলেঙ্কারির কালি লাগুক, মার্ক টোয়েনের কথা মতো আমরা কিন্তু নেতাদের এখনও শ্রদ্ধার চোখেই দেখি। সুতরাং তাদের কথা অমৃত সমান। তারা যখন বলেছেন কারা দায়ী, তখন তারাই দায়ী। এবার দায়ী না তা জানি না, কিন্তু অরাজনৈতিক বিষয়টা যে আর অরাজনৈতিকভাবে দেখছেন না তারা, এটা তো বুঝতে পারছি। চলবে এখানে রবার্ট বুলেট চলবে, রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে অবশ্যই। যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই, 27 তারিখ ওইটা না হলে ধরতাম না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু, তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যতক্ষণ মেরে ফেললে কিন্তু আর আমরা ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। যে ধরো CPM ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার CPM এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করছে, মনে পড়ছে? একদম। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। তার মধ্যে বিজেপি, ABVP, RSS এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে CPM মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে। বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। দেখুন, আবার বলছি, এই ভিডিওর সত্যাসত্য আমরা যাচাই করিনি, কিন্তু এই ভিডিওর সত্যাসত্য নিয়ে আমরা ক্রমশ নিঃসন্দেহ হয়েছি। প্রথম কারণটা বললাম, দ্বিতীয় কারণটা হচ্ছে তৃণমূল নেতারা প্রেস কনফারেন্স করে যে ভিডিওটা দেখালেন, সেই একই ভিডিও কিছুক্ষণ পর রাজ্য পুলিশ দেখিয়েছে। রাজ্য পুলিশের 2 শীর্ষ আধিকারিক, ADG আইন শৃঙ্খলা মনোজ ভার্মা আর ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানেও এই দুটো ভিডিওর উল্লেখ রয়েছে, এবং এই দুটো ভিডিওর ফুটেজ পেন ড্রাইভে করে সংবাদ মাধ্যমকে দিয়ে দেওয়া হয়েছে। এবার পুলিশ নিজেরাই যখন ভিডিওটা শেয়ার করছে, তারাই তো বলেছে ফেক জিনিস কখনো শেয়ার করবেন না। সুতরাং আমরা ধরে নিচ্ছি যেটা একদম সত্যি, ধ্রুব সত্যি। আমরা বরঞ্চ ওই কোট আনকোট অরাজনৈতিক ছাত্র আন্দোলনের ডাকা আন্দোলনটা কিভাবে ঘোরতর রাজনৈতিক জায়গায় পৌঁছলো, সেই ব্যাপারে একটু আলোচনা করতে পারি। তাই
প্রথমত, তৃণমূলের প্রেস কনফারেন্সের পর শুধু যে রাজ্য পুলিশ প্রেস কনফারেন্স করেছে তা নয়, কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিওর সূত্র ধরে ঘাটালের 2 বিজেপি নেতাকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আটক করে ফেলেছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেছেন যে আরও একজনকে তারা খুঁজছেন এবং আটকদের জিজ্ঞাসাবাদ করে ডিটেল পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, পরিকল্পনা কি পুলিশ জানে না? হয় সেটা? কুণাল ঘোষরা তো পরিষ্কার বলে দিয়েছেন, ছাত্র সমাজের নামে আসলে শকুনের রাজনীতি করছে বিজেপি। আর রাজ্য পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছে যে ছাত্র আর মহিলাদের সামনে রেখে অশান্তির ছক করা হচ্ছে, পুলিশকে উস্কানি দেওয়ার চক্রান্ত হচ্ছে। এবার ঘটনাচক্রে ভিডিওটা যেরকম আগে দেখিয়েছে তৃণমূল, তেমনই ষড়যন্ত্রের তত্ত্বও কিন্তু তৃণমূল নেতারাই আগে সামনে এনেছেন, পরে পুলিশ বলেছে। এবার বিরোধীরা এতে রহস্য খুঁজলে খুঁজুন। আমি শুধু ভাবছি যে এই বিষয়গুলো না আগের থেকে জেনে যাওয়া বা বুঝে যাওয়া বা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া, এর 2-3 রকম ফল হতে পারে, জানেন তো। এবার কেউ না কেউ কাউকে না কাউকে বদনাম করতে গন্ডগোল বাঁধিয়ে দিতে পারে। এবার যদি গন্ডগোলটা বাঁধে, তাহলে সরকার পক্ষ কি বলবে সেটা তো পরিষ্কার ছিল। তারা বলবেন আমরা আগেই বলে দিয়েছিলাম, পুলিশও বলবে আমরা জানতাম, চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। বা অথবা তারা প্রিএম্প্ট অ্যাটাক করে, মানে প্রিএম্প্ট মানে হচ্ছে স্বতঃপ্রবৃত্তভাবে আগে ঝাঁপিয়ে পড়ে আক্রমণের আগেই পাল্টা আক্রমণ করে তারা হয়তো লোকজনকে ধরে নিলেন, অনেককেই ধরে নিলেন, হতে পারে। এবার যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও আবার বলতে পারেন ওই যখন বলে দিয়েছিল তখনই জানি যে আমাদের সামনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কেউ না কেউ তার মধ্যে লোক পাঠিয়ে দিয়ে করিয়ে দিয়েছে। মানে সব পক্ষের বলার বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। মাঝখান থেকে এই সমস্ত কিছু চরম একটা রাজনৈতিক জায়গায় পৌঁছবে। কেউ কেউ এটা নিয়ে টেনশনে আছে বলে উত্তেজিত হচ্ছেন। উত্তেজনা তত্ত্বটা কিন্তু খুব সলিড, চোখ মুখ দেখলে বোঝা যায়। কেউ কেউ হয়তো ভাবছেন এর মধ্যে দিয়ে, ভাবছেন কেন, বলছেনও তো শাসক দলের নেতারা, এই সমস্ত করে কেউ যদি ভেবে থাকে সরকার উৎখাত করবে সেগুড়ে বালি, মানে ভাবছেন তো। আর যারা যাচ্ছেন তাদেরও একটা এরকম পেছন থেকে বক্তব্য আছে আর কি, যে আন্দোলন করেই নবান্ন যাওয়ার কারণ কি এত জায়গা থাকতে। নিশ্চয়ই তারা ওখান থেকেই সুবিচার পাবেন, মানে সেই সুবিচারটা কীরকম, কাউকে ক্ষমতার থেকে সরানো কিনা, এরকম তাদের ভাবনা, কিছু একটা তাদের ভাবনা রয়েছে মাথার মধ্যে। বললে আর এত জায়গা থাকতে নবান্নে যাচ্ছেন কেন? কিন্তু মোদ্দা কথা, গোটা বিষয়টা রাজনৈতিক। যে রাজনৈতিক একটা বিষয় থেকে হয়তো একটা অন্য পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কিন্তু তিলোত্তমা, তার বিচারের কী হবে? আমার খালি ঘুরে ফিরে একটা কথা মনে হয়, কারণ আমি তো আপনাকে, আমাকে, আমার মতো সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছি, যারা রাত্রিবেলা বেরোই, আমরা এখনও বেরোচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীতে, ছোট ছোট দল করে, বড় দল করে, যেখানে পাচ্ছি যেরমভাবে পাচ্ছি। আসলে ভাবছি এটা প্রতিবাদ করা দরকার, যেখানে পাচ্ছি পৌঁছে যাচ্ছি। যারা শুধু নিজেদের বাড়ির মেয়েদের কথা ভাবছি, বাড়ির ছেলেদের কথাও ভাবছি, কিন্তু বিশ্বাস করুন ওখানটায় যদি একটি ছেলে থাকতো, আমি দেখছিলাম একটি বাচ্চা মেয়ে এটা কথাটা বলেছে, স্কুলের ছাত্রী। সে বলছিল যে ওখানে একটা ছেলে থাকলেও খুন হতো, শুধু তফাৎ একটাই, সে ধর্ষিত হতো না, হয়তো খুব খারাপভাবে খুন হতো। কি পরিস্থিতি ভাবুন তো। আরেকটা কথা, আমি শুধু ভাবছি 14 তারিখ রাতে RG কর হাসপাতালের হামলার বিষয়টা যদি তৃণমূল আগে ভাগে জানতে পারত, তাহলে তো কলকাতা পুলিশ একটা বিড়ম্বনার হাত থেকে বেঁচে যেত। দেখলেন তো কীভাবে ওরা সব আগে আগে করে দিচ্ছেন, তারপর পুলিশ জানছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছিলেন তাদের কাছে কোনো ইনপুটই ছিল না যে একসঙ্গে অত লোক জড়ো হয়ে যাবে বা হাসপাতালে হামলা করবে। দেখুন RG করে হামলা তো হলোই, এমার্জেন্সির রুম টুম যা ভাঙার সেগুলো তো ভাঙলই, সেই সঙ্গে হামলাকারীরা আন্দোলনকারীদের মঞ্চটাও ভেঙে দিল। একদম নির্দিষ্ট টার্গেট, যেখানে সেখানে। মানিকতলার ওসি দেবাশিস দত্ত
তিনি তো নিজে আমাদের সেদিন বলেছিলেন হামলাকারীরা আন্দোলনকারী ডাক্তারদের নাম করে করে খুঁজছে। তার মানে তারা নিশ্চয়ই আন্দোলনকারী ছিল না। এবার আন্দোলনকারীরা তাদের ভিড়ের মধ্যে কাউকে নিয়ে এসেছিল আন্দোলনটাকেই ভাঙতে। এটা একটু জটিল বিষয় হয়ে যায়। এবং এখন মনে হচ্ছে এইসব কিছু আদৌ হতো না যদি না কোনোভাবে শাসক দলের ইন্টেলিজেন্সটা আগে কাজ করতো। বাম আমলে অভিযোগ উঠতো যে আলিমুদ্দিন থেকে নাকি মহাকরণ চালানো হচ্ছে, আর এখন রাজ্যের শাসক দল যা ইন্টেলিজেন্সের নমুনা রাখছে তাতে কেউ না কেউ তো বলতেই পারেন যে গোটা প্রশাসনটা আসলে ওই শাসক দলের অফিস থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শুধু একটা কথা বুঝতে পারছি না, আরজি করে পৌঁছে সবার ইন্টেলিজেন্সটা নষ্ট হয়ে যায় কী করে? আরজি করের ক্ষেত্রে হলেই তখন কেউ কিছু জানতে পারেন না, চারপাশে সব কিছু জেনে যান। তাহলে তো শুধু হামলা নয়, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটাই হয়তো নাও ঘটতে পারতো। সোফার মানে এখনো অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন পারমিশনের জন্য এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। অবশ্যই আমরা অনুমতি নিয়েছি, আমাদের কাছে মেল আছে পুলিশের কাছে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমাদের কাছে ভার্বালি প্রথমে আমরা অনুমতি নিয়েছিলাম। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ, শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক, এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ডাক সমাজের নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে, উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে, তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নবান্ন ঘেরাওয়ের যে ডাক, সেটা বিজেপি ডাকেনি, বিজেপি সমর্থন দিয়েছে। তাই আগে থেকে কুণালবাবু নিজেকে সেফ সাইড করে নিতে চাইছেন। হ্যাঁ, গুলি চলবে, নকল পুলিশ দিয়ে গুলি চালানো হবে, এগুলো আপনি জানলেন কোথা থেকে? মানে এইটাই কালকে হয়তো তৃণমূল করবে, সেই কারণে আজকে আমাদের মানে বিজেপির ঘাড়ে এটাকে চাপিয়ে দিয়ে সে নিজেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমি মনে করলে তৃণমূলের কোনো একটা নেতা পুলিশের কোনো একজনের ছবি দিয়ে এই ভিডিও বানিয়ে দিতে পারি। শুধু আমি কেন, এখন কম্পিউটার এমনভাবে তৈরি হয়েছে, সেই কম্পিউটারে তৈরি করে যাই। আমরা তৈরি আছি, আইনি পথে লড়াইটা করব। পুলিশ বলে দিল নবান্ন অভিযান বেআইনি। কাল তো শুধু ছাত্র সমাজ নয়, ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও তো নবান্ন অভিযান ডেকেছে। পুলিশ জানিয়েছে যে তাদেরকেও অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ নবান্নের দিকে কাল যারাই এগোবে প্রশাসন তাদের বেআইনি জমায়েতকারী বলে চিহ্নিত করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের পুলিশ বাধা দিতে পারবে না। এবার কাল যদি মিছিল শান্তিতে এগোয় তাহলে পুলিশ কী করবে? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আজ এই একটু আগে নবান্নের সামনে অবস্থান মঞ্চের জায়গা দেখতে গেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। অভিযোগ কী জানেন? পুলিশ কর্মীরা নাকি তাদের বাধা দেন, দুপক্ষের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। আজই যদি এই হয়, কাল কি হবে? আর যাই হোক, তখন ওই শান্তিপূর্ণ বিষয়টা আর খাটবে না, তাতে অবশ্য পুলিশের বাঁচোয়া, নাহলে তো আবার সুপ্রিম কোর্টের বক্তব্যটা কার্যকর হয়ে যেতে পারে, সেটা মুশকিল। দেখুন, ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেছেন যে তৃণমূল আর পুলিশ এক হয়ে নাকি বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। আর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথাটা আরও ইন্টারেস্টিং। তার যুক্তি হচ্ছে বাইরের থেকে লোক এনে নাকি কালকের মিছিলে অশান্তি পাকানোর প্ল্যান করেছে তৃণমূল। এবার আগে ভাগে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রেখে দিচ্ছে যে যাতে ওই অরাজনৈতিক আন্দোলনটার গায়ে রাজনৈতিক ষড়যন্ত্রের স্ট্যাম্পটা লাগিয়ে দেওয়া যায় এবং কিছু ঘটলে সেটা তাদের ওপরই দায় বর্তাবে। এবার দেখুন, এগুলো সবাই রাজনৈতিক তত্ত্ব, কে ঠিক কে ভুল জানি না, শুধু এইটুকু বুঝতে পারছি অরাজনৈতিক বলে আসলে সত্যিই কিছু নেই, পুরোটাই রাজনৈতিক। আচ্ছা, এই রাজনীতির মধ্যেও কি একটা আমরা ওরা আছে? বিশেষ করে ছাত্র সমাজের নবান্ন অভিযান যে আসলে বিজেপি শিবিরের পরিকল্পনা,
সে কথা তো প্রথম বলেছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এমনকি কৌশলে নবান্ন অভিযানে তাদের নাম জুড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মীনাক্ষী। তারপরে প্রথম থেকেই ছাত্র সমাজের কর্মসূচির থেকে নিজেদের দূরে রেখেছে বামেরা। কালকের অভিযানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। অথচ শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলছেন তিনি পতাকা ছাড়া মিছিলে হাঁটবেন। কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে কালকের মিছিলে যদি ছাত্র সমাজের ওপর পুলিশ লাঠি চালায় তাহলে তারা আলাদা করে নবান্ন অভিযান করবেন। এবার সভাপতি বলছেন, সুতরাং বিজেপি এটা বলতেই পারে যে গোটা বিষয়টার সঙ্গে বিজেপির সরাসরি কোনো যোগাযোগ নেই, আত্মিক যোগ আছে, তাতে সমর্থন আছে। মোদ্দা কথা, একটা জিনিস দেখুন, একটা আমরা ওরার ব্যাপার রয়েছে। যারা সবাই শাসক দলকে টার্গেট করছেন তারাও নিজেদের মধ্যে আমরা ওরা করছেন, এবং সেটা যথারীতি রাজনৈতিক ভাগাভাগি। এবারে এই বিষয়গুলো যত বেশি হতে থাকবে না, তত বেশি করে কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিষদ তৈরি হবে, আন্দোলন দুর্বল হবে, আর ততই আসল বিষয়টা মানে তিলোত্তমার জন্যে সুবিচারের দাবিটা কোথাও গিয়ে ধামাচাপা পড়ে যাবে না তো। মানে আমরা ঘর পোড়া গরু তো একাধিক জিনিস দেখেছি। তাই এবারে যে ভেতরের চাপা এতদিন যা যা জমেছে না, সেই চাপা একটা ক্ষোভ, একটা হতাশা, এই সব কিছু মিলেমিশে কিন্তু সবাই আমরা পথে নামছি। সেইটা আরেকটু বাড়বে না তো। এবং আরেকটা কথা, প্রথম যে ভিডিওটা দেখিয়েছিলাম, অনেক চিড়িয়া মিলে তাদের চারপাশে যে জালটা ঘেরা হতে পারে সেই জালটাকেই উড়িয়ে নিয়ে যাবে না তো। আর কোথাও গিয়ে তাদের জন্য কোনো ধেরে ইঁদুর বসে নেই তো যে ওই জালটাকে টাইম মতো ঠিক কুটকুট করে কেটে দেবে।